নমস্কার, একেভি নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। অসুস্থ দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতিকে দেখতে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে যান। সেখানে গিয়ে তিনি উপরাষ্ট্রপতির স্বাস্থ্যের খবরাখবর নেন। এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, এইমস গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছে। তিনি তার সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করেন। প্রসঙ্গত, শনিবার রাতে অস্বস্তি এবং বুকে ব্যথা অনুভব করার পর উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে এইমসে ভর্তি করা হয়। শনিবার মধ্যরাতে এইমসে ভর্তি হলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। সূত্রের খবর, হঠাৎই বুকে প্রচন্ড যন্ত্রণা ও অস্বস্তির উপসর্গ থাকায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাকে। তবে শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ৭৩ বছরের ধনকরের চিকিৎসার দায়িত্বে রয়েছেন এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ডক্টর রাজীব নারাং। চিকিৎসকদের একটি দল তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এইমসে যান ধনকরকে দেখতে। রাত ১টা নাগাদ তাকে ভর্তি করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো মেডিকেল বুলেটিন সামনে আসেনি, তবে উদ্বেগ ছড়িয়েছে ধনকরের অসুস্থতার খবরে। প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের আরোগ্য কামনায় রাজনৈতিক মহল। বর্তমান রাজ্য সরকারের ২ বছর পূর্তি উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে যেমন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরেন, তেমনি বিভিন্ন ইস্যুতে বিগত বাম সরকারের প্রতি তীব্র আক্রমণও করেন তিনি। রাজ্যের বিগত বাম সরকারের প্রতি তীব্র আক্রমণ সারালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার বর্তমান রাজ্য সরকারের ২ বছর পূর্তি উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসমাবেশে তিনি বলেন, পূর্বতন সরকারের সময় রাজ্যে ২ সাংবাদিক খুন হয়েছিল এবং তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা এখন উগ্রপন্থী মুক্ত এবং রাজ্যে সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। তিনি দাবি করেন, বিজেপি সরকারের শাসনে এখন পর্যন্ত ১৬,৪৫১ জন যুবক যুবতী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরি পেয়েছেন এবং আগামী দিনে আরও ৮,০০০ নতুন চাকুরি প্রক্রিয়া চলমান রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষে শতকরা হিসেবে সর্বোচ্চ স্থান লাভ করেছে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আইন শৃঙ্খলার উন্নতি ঘটেছে এবং রাজ্য সরকারের পরিকাঠামোগত উন্নয়নে প্রায় ৭,০০০ কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে রাজ্যে মাথাপিছু আয় ছিল ১,৪৪৪ টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১,৭৭,৪২৩ টাকায়। রাজ্য সরকার উন্নয়নের ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে এবং অর্থনৈতিক দিক থেকে ত্রিপুরার জিডিপি বৃদ্ধির উদাহরণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। তিনি বলেন, ২০১৮ সালে ত্রিপুরা ৩৫ বছরের অপশাসন থেকে মুক্ত হয়ে বর্তমানে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, আর এর পেছনে সিপিআইএমের খুন, সন্ত্রাস ও উগ্রবাদী কার্যক্রমের অবসান ঘটেছে। মাননীয় অমিত শাহজির উপস্থিতিতে আমরা কিছুদিন আগে প্রায় ২,৮৩০ জন বিভিন্ন পদে আমরা নিয়োগপত্র এখানে দিয়েছি। নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আরো আগামী দিনে প্রায় ৮,০০০-৮,০০০-এর মতো চাকরির ব্যবস্থা হচ্ছে এবং তার কাজও এখানে শুরু হয়েছে। আমরা কিষাণ সম্মান নিধির যদি কথা বলি, বার্ষিক ৬,০০০ টাকা করে প্রতিনিয়ত কিষাণরা এখানে পাচ্ছে। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা ২০২৩ আমরা শুরু করেছি। আপনারা জানেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা 100% আমরা এখানে স্যাচুরেশন পয়েন্ট আমরা এনেছি। কিন্তু বাকিরাও যাতে এই সুরক্ষার, যেখানে স্বাস্থ্য সুরক্ষার বিষয় আছে, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা আমরা করেছি, সেটারও কাজ চলছে। মানুষ একমাত্র ত্রিপুরাই একমাত্র আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে 100% এই স্বাস্থ্য সুরক্ষায় তারা এখানে সে কাভারের জন্য মুক্তি পেয়েছি। আমরা আগে প্রতিনিয়ত আমরা দেখতাম এই জিন্দাবাদ জিন্দাবাদ, সেই থেকে আমরা মুক্তি পেয়েছি বন্ধুগণ। ৩৫ বছরের সিপিএম এবং কংগ্রেস যে পুরনো ক্যাসেট, সেইগুলো বাজিয়ে বাজিয়ে ওরা সারা বছর ওরা কাজ করতো এখানে বন্ধুগণ। আমি আশা করি কংগ্রেস নেতাদের, যে মায়েদের ইজ্জত লুণ্ঠনকারীদের এবং খুনিদের কাছে ক্ষমতার লোভে যে সব বিক্রি করে দিয়েছে, ওনারা বোঝা উচিত যে ওদের সাথে না থাকাটাই সবচেয়ে বাঞ্ছনীয়। মানুষ তাদেরকে কোনো অবস্থায় গ্রহণ করবে না।
এই অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের 3 সাংসদ সহ বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, রাজ্যের উত্তর পূর্বের সমন্বয়ক সম্বিত পাত্রা, রাজ্যের বিজেপি প্রভারী সহ দলের রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ সহ বিভিন্ন নেতৃত্ব। এই জনসভায় রেকর্ড সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devloke Hospital. আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার সাথে আজই এই বিষয়ে নিগমকে অবগত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময় মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS, সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে দ্বিতীয় দফায় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 9 মার্চ রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসভায় যোগ দিতে
রাজ্যে এলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এদিন আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য ও সাংসদ কৃতি দেবী সিং সহ অন্যান্যরা। সঙ্গে এসেছেন জেপি নাড্ডার স্ত্রীও। এদিন সর্বভারতীয় বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে স্বাগত জানাতে বিমানবন্দরে কার্যকর্তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সস্ত্রীক বিজেপির সর্বভারতীয় সভাপতিকে নিয়ে যাওয়া হয় জনসভাস্থলে। 2017 সালের 1 জুলাই জিএসটির গড় হার ধরা হয় 15.8%, কিন্তু 2023 সালে তা কমে দাঁড়ায় 11.4%। প্রকৃতপক্ষে কর আদায় বৃদ্ধি পাওয়ার কারণেই এই হ্রাস। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বার্তা দিলেন, জিএসটির হার আরো কমবে। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, করের ধাপকে যুক্তিসঙ্গত করে তোলার প্রক্রিয়া প্রায় পূর্ণ হয়েছে, আর তাই তিনি ইঙ্গিত দিয়েছেন এর ফলেই জিএসটির হার আরও কমবে আগামী দিনে। দেখা যায় যে 2017 সালের 1 জুলাই জিএসটির গড় হার ধরা হয় 15.8%, কিন্তু 2023 সালে তা কমে দাঁড়ায় 11.4%। প্রকৃতপক্ষে কর আদায় বৃদ্ধি পাওয়ার কারণেই এই হ্রাস বলে মনে করেন অর্থনীতি বিশারদরা। প্রসঙ্গত, অর্থমন্ত্রীর সভাপতিত্বে রাজ্যগুলির অর্থমন্ত্রীদের সমন্বয় তৈরি হয়েছিল জিএসটি কাউন্সিল। এবার মূল পরিবর্তনগুলো সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি পৌঁছে গেছে। কাউন্সিলের পরবর্তী সভার আগে তিনি পুরো বিষয়টির একটি পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন। করের হার ধার্য করা এবং সেটিকে যুক্তিসঙ্গত করার জন্য একদিকে করের ধাপ হ্রাস করার পাশাপাশি হার সহজীকরণ করার মতো প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিলগ্নীকরণ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মতো সাধারণ খুচরো লগ্নিকারীরাও রাষ্ট্রায়ত্ত সংস্থায় পুঁজি বাড়ানোর লক্ষ্যে সরকার। এ বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। শেয়ার বাজারের স্থিতিশীলতা প্রসঙ্গে ভবিষ্যবাণী করা সম্ভব নয় বলে জানান নির্মলা সীতারমন। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। দিল্লিতে সদ্য ক্ষমতায় এসেই রেখা গুপ্তর সরকার ঘোষণা করল মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের মাসে 2500 টাকা অনুদান দেওয়ার। অবশ্য আগেই এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। অবশেষে আন্তর্জাতিক নারী দিবসে সেই প্রতিশ্রুতি রক্ষা করল গেরুয়া শিবির। প্রসঙ্গত, 2021 সালে বিধানসভার নির্বাচনী প্রতিশ্রুতিতে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে বারবার তাকে আক্রমণ করেছে গেরুয়া শিবির। কিন্তু সেই প্রকল্পেই অনুকরণ করতে দেখা গেল তাদের। কেবল বিজেপিই নয়, অবিজেপি শাসিত রাজ্যেও সেই প্রবণতা লক্ষ্য করা গেছে। এবার সেই পথে হাঁটল দিল্লিও। অশান্ত মণিপুরে শান্তি ফেরার কোনো নাম নেই। রাষ্ট্রপতি শাসন জারি করেও শান্তি ফেরানো যায়নি মণিপুরে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে রাজ্যের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সব সম্প্রদায়ের জন্য খুলে দেওয়া হয়েছে, কিন্তু তারপর নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ইম্ফল ডিমাপুর হাইওয়েতে কুকি জো সম্প্রদায়ের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হন 27 জন নিরাপত্তা কর্মী। রাষ্ট্রপতি শাসন জারি করেও শান্তি ফেরানো যায়নি দেশের উত্তর পূর্ব রাজ্য মণিপুরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশ অনুযায়ী শনিবার থেকে মণিপুরে অবাধ যান চলাচল নিশ্চিত করতে পুলিশি নিরাপত্তায় বিভিন্ন জেলায় বাস পাঠানো হচ্ছিল। সেই সময় ইম্ফল থেকে কাংপোকপিগামী একটি বাসের পথ আটকে দেয় একদল মহিলা বিক্ষোভকারী। বারবার অনুরোধ করেও রাস্তা সচল করা সম্ভব হয়নি। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে 16 জন বিক্ষোভকারী আহত হন। এই সংঘর্ষের পর কুকি সম্প্রদায়ের আরও লোকজন জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালায়। বাস ও এসকর্ট গাড়ির উপর পাথর ছোড়া হয়, এমনকি একটি বাসে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে পুলিশি বিবৃতিতে জানানো হয়েছে, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 27 জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে সংঘর্ষের মধ্যে কাংপোকপির এক বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এরপরই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদ স্বরূপ কুকি সম্প্রদায়ের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বন্ধের ডাক দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অশান্ত মণিপুর। রাষ্ট্রপতি শাসনের মধ্যেও উত্তেজনা কমেনি, বরং নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে হিংসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করছে বলে জানা গেছে। তবে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত করা যাবে তা নিয়ে একটা উদ্বেগ থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। মাঝখানে কিছু সময় বিরত থাকার পর পরমাণু চুক্তি নিয়ে ফের উত্তেজনা বাড়ল আমেরিকা ও ইরানের মধ্যে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছিলেন।
সেখানে আলোচনা প্রস্তাবের পাশাপাশি ছিল হুমকিও। এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে খামেনি বলে, তাদের লক্ষ্য কখনো সমস্যার সমাধান নয়, বরং আধিপত্য বিস্তার করা। কিছু বিদেশি নেতা আছেন যারা কেবল অন্যদের হেয় করতে চান। তাদের লক্ষ্য আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা নয়, বরং নিজেদের শর্ত জোর করে চাপিয়ে দেওয়া। যদিও তিনি সরাসরি ট্রাম্পের নাম নেননি, তবে তার বক্তব্য যে মার্কিন প্রেসিডেন্টকেই ইঙ্গিত করেছে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ত্রিপুরার জনগণের উন্নয়ন বা বিকাশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো চেষ্টা বাকি রাখেননি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিপ্লব দেব ও রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন, ইউপিএ সরকারের সময় থেকেই আমাদের সরকার 5% কর ছাড় দিয়েছে। 2014 সালে আপনারা রাজ্যের বিকাশ বা উন্নয়নের জন্য 9,000 কোটি টাকা পেতেন, আর এখন আপনারা 46.5 কোটি টাকা পাচ্ছেন। এটা আপনাদের মনে রাখতে হবে। রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসভায় জনগণের উদ্দেশ্যে এই কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এদিন অনুষ্ঠান মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও সাংসদ রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে রাজ্যসভার সকল মন্ত্রীরা উপস্থিত ছিলেন। मोदी जी ने आपके विकास में कोई कसर नहीं छोड़ी है। आपका टैक्स डिवोल्यूशन मानिक शाह जी से पूछ लीजिएगा, विप्लव देव जी से पूछ लीजिएगा, हमारे राजीव भट्टाचार्य जी से पूछ लीजिएगा। जो आपको यूपीए के सरकार में मिलता था उससे आपको टैक्स में 5 गुना इजाफा किया है, 5 गुना इजाफा किया है। आपको 2014 में 9,000 करोड़ रुपए मिलते थे, आज आपको 46,000 करोड़ रुपए मिल रहे हैं विकास के लिए। इस बात को हमको याद रखना चाहिए। ग्रांट इन एड, उसमें गवर्नमेंट ऑफ इंडिया की तरफ से मोदी जी के आशीर्वाद से 73% का इजाफा हुआ है। 73% का इजाफा हुआ है। पहले आपको मिलते थे 31,000 करोड़ रुपए, आज आपको मिल रहे हैं 54,000 करोड़ रुपए। इसको भी हमको ध्यान में रखना चाहिए। আনন্দ বা উচ্ছ্বাসের অপর নাম মন্ত্রী রতনলাল নাথ। রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসভায় আনন্দে আপন মনে নাচতে দেখা গেল রাজ্যের কৃষি মন্ত্রীকে। এদিন নিজ বিধানসভা কেন্দ্র থেকে জনসমুদ্র নিয়ে সমাবেশস্থলে আসেন মন্ত্রী রতনলাল নাথ। এদিন মন্ত্রীর সঙ্গে দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মন্ত্রীকে ব্যান্ড পার্টির তালে তালে নাচতে, বিরোধীদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এদিন মন্ত্রীকে দেখে মনে হলো যেন জনসভায় নয়, তিনি কোনো আনন্দ উৎসবে এসেছেন। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। রবিবার অপাংশু মোহন লোধের স্মৃতিকে সামনে রেখে বিভিন্ন আইন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নরসিংগড়স্থিত জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি দীপক গুপ্তা ও ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ সহ অন্যান্য আইনজীবীরা। আলোচনা সভায় বিভিন্ন আইনি বিষয় নিয়ে আলোচনা করা হয়। Right at the moment, I remember a quote of Neil Armstrong. When he landed on the moon, he made a famous remark that this is a step for a man, but few steps for the mankind, unquote. Similarly, the first Apangshu Mohan Lodh public memorial lecture held in memory of my beloved father will forever remain a landmark in the history of academia and judicial system of the state of Tripura. শিক্ষিকাকে প্রাণে মেরে ফেলার হুমকি হামলাকারীর। জানা যায়, কয়েকদিন আগে সরকারি স্কুলের শিক্ষিকাকে ধারালো দা দিয়ে মাথায় এলোপাথারি কুপিয়ে আক্রমণকারী পালিয়ে যায়, কিন্তু অভিযোগ এর প্রায় 17 দিন পর ফের ফোন করে খুনের হুমকি দেয় অভিযুক্ত। ভীত সন্ত্রস্ত অসহায় সরকারি শিক্ষিকা প্রাণ ভিক্ষা চাইল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। ঘটনা কৈলাসহরের পাখিরবাদা গ্রামে। কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের পাখিরবাদা গ্রামের স্থায়ী বাসিন্দা রুখিয়া বেগম। জানা যায়, রুখিয়ার জন্মের পর থেকেই রুখিয়ার মা মানসিক অবসাদগ্রস্ত। রুখিয়ার বাবা পেশায় দিনমজুর। অভাব অনটনের মধ্যেই রুখিয়া কৈলাসহর কলেজ থেকে 2018 সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পাশ করে 2022 সালে টেট সম্পন্ন করে 2022 সালের ডিসেম্বর মাসে সরকারি স্কুলের শিক্ষিকার চাকুরি পায়। রুখিয়া ঊনকোটি জেলার পেচারথলের নালকাটা এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত এক সরকারি স্কুলে শিক্ষকতা করে। শনিবার রুখিয়া কৈলাসহরের স্থানীয় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, কয়েক বছর পূর্বে কৈলাসহরের পশ্চিম ইয়াজি খাওড়া গ্রামের বাসিন্দা আব্দুল জালালের সাথে ফোনের মাধ্যমে পরিচয় হয়েছিল। পরবর্তী সময়ে 2025 সালে 20 জানুয়ারি কৈলাসহর আদালতে রেজিস্ট্রি করে দুজন বিয়ে করে। বিয়ের কয়েকদিন পর রুখিয়া জানতে পারে যে আব্দুল জালাল রুখিয়াকে বিয়ে করার পূর্বে আরও 2টি বিয়ে করেছে এবং আব্দুল জালালের 5টি সন্তানও রয়েছে। এসব জেনে বিয়ের 18 দিন পর 2025 সালের 7 ফেব্রুয়ারি রুখিয়া কৈলাসহর আদালতে আব্দুল জালালকে ডিভোর্স দিয়ে দেয়। এই ডিভোর্স দেওয়ার পর থেকে রুখিয়ার জীবনে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। 19 ফেব্রুয়ারি অভিযোগ করে গভীর রাতে রুখিয়া ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে বাথরুমে যাওয়ার সময় হঠাৎ করে আব্দুল জালাল ধারালো দা দিয়ে রুখিয়ার মাথায় এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করে আব্দুল জালাল পালিয়ে যায়। রুখিয়ার চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা এগিয়ে আসে এবং জেলা হাসপাতালে নিয়ে যায়। রুখিয়ার মাথায় 8টি সেলাই লাগে। ঘটনার পরের দিন সকালবেলায় রুখিয়ার বাবা কৈলাসহর মহিলা থানায় আব্দুল জালালের নামে লিখিত অভিযোগ করে। রুখিয়া দীর্ঘদিন বাড়িতে থাকার পর কিছুটা সুস্থ হয়ে 3 মার্চ থেকে রুখিয়া প্রতিদিন স্কুলে যাওয়া শুরু করেছে। রুখিয়া স্কুলে যাওয়া শুরু করার পর আব্দুল জালাল রুখিয়াকে ফোন করে হুমকি দিয়ে বলে যে আগামী 15 দিনের মধ্যে মেরে ফেলবে, এমনটাও অভিযোগ করে আক্রান্তের শিকার এই শিক্ষিকা। এই হুমকি পাবার পর থেকে রুখিয়া ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বাড়িতে মা মানসিক অবসাদগ্রস্ত এবং বাবা বৃদ্ধ ও অসুস্থ। মা বাবা ছাড়া বাড়িতে রুখিয়ার কেউ নেই। জানা গেছে, প্রাণে মেরে ফেলার হুমকির রেকর্ডিংটি রুখিয়া পুলিশকে দিয়েছে। এই ব্যাপারে কৈলাসহর মহিলা থানায় অভিযোগ করে জানা যায় যে রুখিয়ার বাবার লিখিত অভিযোগ পাবার সাথে সাথেই পুলিশ মামলাটি রেজিস্ট্রি করেছে এবং পুলিশ অভিযুক্ত আব্দুল জালালকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা জারি রেখেছে। এই অবস্থায় ভীত সন্ত্রস্ত শিক্ষিকা রুখিয়া বেগম নিজের প্রাণ বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রাণ ভিক্ষা চাইল। মুখ্যমন্ত্রী যেন এ ব্যাপারে একটা পদক্ষেপ নেন, এটাই তার আর্জি। নমস্কার, আমার নাম রুকিয়া বেগম। আমি পাখিরবাদা গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের বাসিন্দা।
আমি গত কয়েক বছর ধরে আমার পশ্চিম ইয়াজিগাঁওয়ের বাসিন্দা আব্দুল জলাল এর সাথে আমার মানে ফোনের মাধ্যমে কথাবার্তা হয় এবং একটা সম্পর্ক হয়। তারপরে গত 2025 জানুয়ারি মাসের 20 তারিখে আমরা রেজিস্ট্রি করে বিয়ে হয়। বিয়ে হবার 5-6 দিন পরে যে আমি জানতে পারি যে সে অলরেডি এর আগে আরও 2টো বিয়ে করেছে এবং তার আরও 4-5টা সন্তান রয়েছে। তো এইসব কিছু আমার কাছে মানে হাইড রেখে আমার সাথে ওনার বিয়ে হয়। তারপরে আমি জানার পরে আমি ফেব্রুয়ারি মাসের 7 তারিখে গিয়ে ডিভোর্স দিই। ডিভোর্সের পর থেকে আমাকে কল করে হুমকি দেওয়া হয়েছে যে আমাকে মেরে ফেলা হবে। তো গত 19 তারিখে রাত্রে আমার উপরে অ্যাটাক করা হয়, আমাকে দা দিয়ে আমার মাথার মধ্যে কূপ দেওয়া হয়। তো আমি 4-5 দিন কৈলাসহর ডিস্ট্রিক্ট হাসপাতালে থাকার পর আমি বাড়িতে আসার পর গত 3 তারিখে আমি স্কুলে গিয়ে জয়েন করি। স্কুলে জয়েন করার একদিন আগে আমাকে আবার হুমকি দিয়েছে যে 15 দিনের ভিতরে আমারে আবার মানে মেরে ফেলবে। তো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমার প্রাণে বাঁচায় যাতে আমি মানে সুরক্ষিতভাবে যাতে আমি থাকতে পারি, স্কুলে যাওয়া আসা করতে পারি, তার যাতে ব্যবস্থা করা। তোমাকে কে ফোনে হুমকি দিয়েছে? আব্দুল জলাল। মানে কি দেখার বিষয় এই ঘটনায় অভিযুক্তকে পুলিশ কত দ্রুত গ্রেপ্তার করে বিচার ব্যবস্থার সামনে আনে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। রবিবার দুপুরে বিশালগড় মহকুমার অফিসটিলা এলাকায় জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। জানা যায় এদিন বিশালগড় অফিসটিলা এলাকায় জঙ্গলের মধ্যে অগ্নিসংযোগ ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত খবর দেয় অফিসটিলা বিদ্যুৎ অফিসে। ঘটনার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ কর্মীরা অফিসটিলা এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অল্পেতে রক্ষা পায় পার্শ্ববর্তী বাড়িঘর। ঘটনা হয়েছে আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিসের কল আইছে যে হোস্টেল ডাউনটার লাইন মাঝে সারের গুডাউনটা, এই গুডাউনটার নিচে একটা জঙ্গলের আগুন লাগছে। অলরেডি আমি গেলাম গিয়ে দিয়ে পুরা জঙ্গল আগুন গেছে, সাইডে বাড়ি ঘর আছে। আমি জঙ্গলের ঘন্টা পুরো ইলি পাইছি, আমার অনেকটা টাইম লাগছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।